আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা আমাকে শুনতে পাচ্ছে সবাইকে জানাই স্বাগতম। আহমেদ দৌন একাডেমি অনলাইন স্কুলের নিয়মিত রুটিন মাফিক ক্লাসে আজ আমি সপ্তম থেকে দশম শ্রেণীর একটি অত্যন্ত কমন বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সকল শিক্ষার্থীকে একটি প্রশ্ন যেখান থেকে অবশ্যই দিতে হবে সেটা হলো তোমাদের গরিবের বন্ধু বিপদের ভরসা তথ্য উপাত্ত মানে পরিসংখ্যান বলি আমরা, অর্থাৎ যে কিছু পারি আর না পারি তথ্য উপাত্ত আমাদের দিতেই হবে। সেটা নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের আলোচনা করব, কয়েকটা ক্লাস নেব। আজকে হলো তার প্রথম ক্লাস। আশা করি সবাই কলম খাতা ক্যালকুলেটর বই নিয়ে ইতিপূর্বে প্রস্তুত হয়ে গেছো। সুতরাং সবাই প্রস্তুত হয়ে যাও এবং বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। তাহলে আমি দেখে যাই আজকে আমার সাথে কারা কারা ইতিপূর্বে যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হয়নি তাদেরকে তোমরা দাওয়াত দিয়ে দাও। ওকে, দেখি আমার সাথে কারা কারা যুক্ত হয়েছে। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কিন্তু কলম খাতা নিয়ে বসবে এবং ক্যালকুলেটর নিয়ে বসবে, কারণ আজকে ক্যালকুলেটর লাগবে। আমরা যোগ বিয়োগের অনেক গুণের অনেক কাজ করব। আজকে আমি তোমাদের সপ্তম থেকে দশম অর্থাৎ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ইম্পর্টেন্ট ক্লাস হবে, কারণ সবার জন্য এই ক্লাসটা আছে মানে, এবং এই পার্টগুলো কেউ অ্যাভয়েড করতে পারবে না কিন্তু, তাই আমি প্রথম থেকে আলোচনা করতেছি। দেখো তোমাদের জন্য আমি দুটো ছক দেখলাম। এই ছকগুলো দেখে মনে বুঝতে পারতেছো যে এগুলো কিন্তু পরিসংখ্যানের একটা অত্যন্ত নিয়মিত বা উল্লেখযোগ্য ঘটনা যে আমরা প্রায় দেখে থাকি। এদেরকে বলা হয় কি, তোমরা কি বলতে পারবা? আমার মনে হয় সবাই বলতে পারবা যে এদেরকে বলা হয় গণসংখ্যা সারণী। তাহলে আমি আজকে গণসংখ্যা সারণী কীভাবে তৈরি করতে হয় সেই জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে ক্লাসটিকে মাত্র তিনটি বিষয় আজকে জ্ঞান লাভ করতে পারবো। গণসংখ্যা নিবেশন সারণী কী তা বলতে পারবা, গণসংখ্যা নিবেশন সারণী কীভাবে গঠন করতে হয় সেটা তোমরা করতে পারবে, এবং ক্রমযোজিত সারণী কীভাবে গঠন করতে হয়, এই তিনটা টপিকস নিয়ে আমি আজকে আলোচনা করব। সুতরাং আশা করি তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবো আমরা। তাহলে চলো প্রথমে দেখে নেই যে এখানে মনে হয় তোমাদের একটা ছবি দেখাচ্ছি। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, তোমরা বলো তো কি দেখা যাচ্ছে, কে কে বলতে পারবা? দেখি শিক্ষার্থীরা তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে কি কি দেখা যাচ্ছে আমাদের এই ছবিটায়। অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে ইতিপূর্বে আমার সাথে, ধন্যবাদ সবাইকে জানাই আমি। কি দেখা যাচ্ছে একটু বলো তো দেখি। ওকে শিফা, অনেকে নাম লিখতেছে। হ্যাঁ, তোমরা যে কে কোন ক্লাসে পড়তেছো সপ্তম থেকে দশম সকল শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু ক্লাসটি দেখতে পারো। অত্যন্ত কমন একটি বিষয়। আমরা কিন্তু এই লকডাউনের কারণে অনেকে কিন্তু সহজ সহজ বিষয়গুলো ভুলে গিয়েছি। আশা করি তোমাদের এটা দেখলে আবার সব কিছু কিন্তু মনে আসবে। হ্যাঁ, আমার কাছে তানজিল এবং অনেক আমার সাথে রায়হান আব্বাস স্যার বলতে শুভ ক্লাস, থ্যাংক ইউ রায়হান স্যার। অনেকে যুক্ত আছে আমার সাথে। দেখো এখানে দেখা যাচ্ছে যে কিছু শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। দেখো পরীক্ষা দেওয়ার ফলে কি হবে, পরীক্ষা দেওয়ার পর আমরা নম্বর পাবো। ধরলাম এখান থেকে 30 জন ছাত্রের পরীক্ষা দিচ্ছে, আমরা ধরলাম এখান থেকে 30 জন ছাত্রের গণিতের নম্বরটা দেওয়া আছে। দেখো এখানে 30 জন ছাত্রের নম্বর দেওয়া আছে। আমরা এখন করব কি, এই নম্বরগুলো দিয়ে একটি গণসংখ্যা নিবেশন সারণী গঠন করবে এই নম্বরগুলো দিয়ে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর যে নম্বরটা পেলো, ধরলাম এখানে 30 জন ছাত্রের নম্বর আছে, তাহলে এই 30 জন ছাত্রের নম্বরকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী গঠন করব। অর্থাৎ এইভাবে তৈরি করবো, এই যে সারণীর মতো বানাবো আমরা। তো কীভাবে তৈরি করবো চলো দেখে আসি একটু। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কতগুলো ধাপ আছে তোমরা বলতে পারবে? কয়টা ধাপ আছে দেখি তো, উত্তর দাও তো দেখি একটু। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ধাপ কয়টি, কে কে বলতে পারবা? একটু বলো তো দেখি। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ধাপ কয়টা, কে কে বলতে পারবে?
দেখি তোমরা উত্তর দাও একটু, যে কে কে বলতে পারবে গণসংখ্যা নিবেশন সারণীর ধাপ কয়টি? তোমরা একটু উত্তর দাও দ্রুত, দেখি কারা কারা বলতে পারবে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ধাপ কয়টি। দেখি আমি কারা কারা উত্তর দিচ্ছে। তিনটে বলছে অনেকে, শাকিলা তিনটা বলছে, শিফা তিনটা বলছে। ওয়েল ডান, যারা তিনটা বলছো তোমাদের সবার জন্য একটু দুঃসংবাদ আছে যে উত্তরটা হয়নি। সঠিক উত্তর হলো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ধাপ 4টি। তাহলে দেখো তোমরা কিন্তু অনেকে 8, 9, 10-এর অনেক স্টুডেন্ট আমি দেখছি আমার সাথে যুক্ত হয়েছে, কিন্তু অনেকে বলতে পারেনি। কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু 4টি। তোমরা কি পারেছো? অনেকে কিন্তু ভুল করেছো। তাহলে 4টি ধাপ কী কী একটু দেখি তো। প্রথমে উপত্যগুলো থেকে পরিসর নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হবে। তৃতীয়ত শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। এবং সবশেষে ট্যালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করতে হবে। এটা হলো আমাদের এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার 4টি ধাপ। দেখো এখানে পরিসর নির্ণয় করা, শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা, শ্রেণী সংখ্যা নির্ণয় করা এবং ট্যালি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করা, এই 4টি ধাপ আমরা ক্রমান্বয়ে আজকে দেখব এবং একটি পূর্ণাঙ্গ সারণী তৈরি করব। রওশন আক্তার 3টি বলছো, এই তো সঠিক উত্তর হয়নি। ইসলাম মুস্কান ও বলছে 4টি। হ্যাঁ এবার ঠিক আছে, কিন্তু 4টি হবে সঠিক উত্তর। ধন্যবাদ তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো। তো চলো আমরা একটা সারণী গঠন করি, যেহেতু 4টা উত্তর হয়ে গেছে আমাদের। এখন দেখো একটু আমরা পরিসর নির্ণয় করো প্রথমে। দেখো তাহলে সেই সংখ্যাগুলো খেয়াল আছে যে সবচেয়ে বড় সংখ্যা ছিল 73। দেখো যে আমরা যে তথ্যগুলো ছিল আমার, সেখানে সবচেয়ে বড় সংখ্যা ছিল 73 এবং সবচেয়ে ছোট সংখ্যা ছিল 42। তাহলে আমাদের এখান থেকে পরিসর কীভাবে নির্ণয় করব? পরিসর হবে, তোমরা একটু দেখো তো কে কে বাড়ি করতে পারো পরিসর, আমাকে একটু উত্তর দাও যে পরিসর কত হবে। বৃহত্তম সংখ্যা 73 আর ক্ষুদ্রতম সংখ্যা 42, তাহলে পরিসর কত হবে একটু বলো দেখি। সাবাস। পরিসর একজনে কিন্তু উত্তর দিচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। 32 বলছে শাকিলা, 32 বলছে। ওয়েল হতে পারে। দেখো বত্রিশ হবে না কত হবে বলো দেখি। ওরা বলতেছে 32 হবে। আমরা একটু দেখে আসি তাহলে কত হবে। পরিসর বের করার নিয়ম না তোমাদের সবার জানা আছে যে পরিসর বের করার নিয়ম হলো সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটা থেকে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করতে হবে। অর্থাৎ 73 থেকে, এটা হলো পরিসর বের করার সূত্র। তাহলে আমাদের পরিসর হবে, দেখো সবচেয়ে বড় সংখ্যা 73 আর সবচেয়ে যে ছোট সংখ্যা হলো 42, দুটো বিয়োগ করে তুমি 1 যোগ করবে। তাহলে এই যে দুটো থেকে বিয়োগ করলে হবে 31 আর এই +1, তাহলে হবে 32। আমি কিন্তু দেখেছি অনেক শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছে। যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। 32, 31 বলছে অনেকেই, কিন্তু 32 হবে। 31 উত্তর দিয়েছে ইসলাম মুস্কান। তোমার উত্তরটি একটু ভুল হয়েছে, ধন্যবাদ। তবে পরিসর কিন্তু আমরা বের করতে পারলাম। অর্থাৎ গণসংখ্যা সারণী তৈরি করার সবচেয়ে প্রথম যে ধাপ সেটা হলো পরিসর নির্ণয়। আমরা কিন্তু পরিসর নির্ণয় করে ফেললাম। চলো এবার দ্বিতীয় স্টেপ করি আমরা। এই যে এখান থেকে আমাদের পরিসর বের করা হলো। এখন দ্বিতীয় স্টেপে দেখো কি আছে। পরিসর পেলাম 32। তাহলে
দ্বিতীয় ধাপে আমাদের কী করতে হবে বলেছিলাম না? দ্বিতীয় ধাপে কী করতে হবে? দ্বিতীয় ধাপে আমাদেরকে শ্রেণী ব্যক্তি নির্ণয় করতে হবে। আচ্ছা, শ্রেণী ব্যক্তি জিনিসটা কি আর একটু আলোচনা করে আসি। শ্রেণী ব্যক্তি বলতে কি বোঝায়? দেখো, শ্রেণী ব্যক্তি বলতে কি বোঝাবে? এখানে একটা সারণী আছে, দেখো এই সারণীতে কয়টা শ্রেণী আছে? দেখো, 1 2 3 4 5 6 7টা শ্রেণী আছে। ধরো প্রথম শ্রেণী কোনটি এখানে? যদি একদম প্রথম শ্রেণী কোনটা, তাহলে এই দেখো 20 থেকে 24, এটা হলো তোমার প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয় শ্রেণী, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ এবং এটা সপ্তম শ্রেণী। 7টা শ্রেণী আছে। তাহলে প্রথম শ্রেণী এখানে হলো 20 থেকে 24। এই দেখো প্রথম শ্রেণী হলো 20 থেকে 24। তাহলে এই 20 থেকে 24-এর ভিতরে কয়টি সংখ্যা আছে? 20 থেকে 24-এর ভিতরে সংখ্যা আছে তোমার 20 থেকে শুরু হবে, তাহলে 20, 21, 22, 23, 24। তাহলে এখানে মোট কয়টা সংখ্যা আছে এই শ্রেণীতে? তাহলে দেখা যাচ্ছে মোট 1 2 3 4 5টা সংখ্যা আছে। তাহলে আমরা বলতে পারি যে একটি শ্রেণীতে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোই হলো ওই শ্রেণীর শ্রেণীব্যক্তি, অর্থাৎ শ্রেণীব্যক্তি। তাহলে আমরা বুঝতে হবে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর সংখ্যাটাই হলো তার শ্রেণীব্যক্তি। তাহলে আমরা বলতে পারি যে এইখানে যে সারণী আছে তার শ্রেণীব্যক্তি হবে 5। তার শ্রেণীব্যক্তি কি যদি তোমাকে প্রশ্ন করে, অবশ্যই তুমি কিন্তু তখন উত্তর দিতে পারবে বা বের করতে পারবে। বা একটা সারণীতে সাধারণত সবগুলো শ্রেণীর কিন্তু ব্যাপ্তি একই থাকে, কারণ এক শ্রেণীতে এক একটা ব্যাপ্তি এটা কিন্তু সম্ভব না। সব সারণীতে তোমার প্রত্যেকটি শ্রেণীর ব্যাপ্তি কিন্তু একই থাকতে হবে। শ্রেণীতে যতগুলো সংখ্যা থাকে তাই হলো সারণীর শ্রেণীব্যক্তি। আশা করি শ্রেণীব্যক্তি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন দেখো, আমি বলতে চাচ্ছি যে শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা কি? শ্রেণীর উচ্চসীমা এবং নিম্নসীমা বলতে বোঝায় শ্রেণীর ক্ষুদ্রতম সংখ্যা হলো শ্রেণীর নিম্নসীমা। যেমন দেখো, এই যে শ্রেণীটা আমি লিখলাম, এই শ্রেণীর ছোট সংখ্যা হলো 20, তাহলে 20 হলো এই শ্রেণীর নিম্নসীমা। আর বড় যে সংখ্যাটা আছে 24, এটা হলো এই শ্রেণীর উচ্চসীমা। অর্থাৎ শ্রেণীর বৃহত্তম সংখ্যা হলো শ্রেণীর উচ্চসীমা। তাহলে আমাদের এই যে প্রথম শ্রেণী আছে তার উচ্চসীমা কত হবে এবং নিম্নসীমা কত হবে? তাহলে আমাদের এই যে প্রথম শ্রেণী আছে তার নিম্নসীমা হবে 20 এবং উচ্চসীমা হবে 24। আশা করি শ্রেণীর উচ্চসীমা কি আর নিম্নসীমা কি এই প্রশ্ন করলে তোমরা সবাই সহজে উত্তর দিতে পারবে, পারবে না? কি বলো? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো একটু, আমরা কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় ধাপটা করে নিই। তাহলে আমরা শ্রেণীব্যক্তি ধরলাম 5। খেয়াল করো, তৃতীয় ধাপে কি করব? আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। তাহলে শ্রেণীর সংখ্যা যদি নির্ণয় করতে হয় তাহলে আমি ধরবো আগে শ্রেণীর ব্যক্তি। শ্রেণী সংখ্যা বের করার সূত্র হলো পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করতে হবে। আবার আমি বলছি, শোনো, শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হলো পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে পরিসর কত পেলাম? 32। আর শ্রেণী ব্যক্তি কত পেলাম? 5। তাহলে আমরা কি বলবো? শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা ইকুয়াল টু 32/5, অর্থাৎ 32। তাহলে উপরে থাকবে, যদি 32কে যদি 5 দিয়ে ভাগ করো 6.4 হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, শ্রেণী সংখ্যা কখনো দশমিকে বা কোনো ভগ্নাংশে হবে না। শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তাহলে 6.4কে যদি তুমি পূর্ণ সংখ্যায় লিখতে চাও কি হবে বলো তো? এই 6.4কে পূর্ণ সংখ্যা রূপান্তর করলে হবে 7, কারণ 6-এর পরের পূর্ণ সংখ্যা হলো 7। তাহলে শ্রেণী সংখ্যা কয়টা হলো? 7টি হলো। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে শ্রেণী সংখ্যা। তাহলে আমি প্রথমে পরিসর দেখিয়েছি, দ্বিতীয়ত তোমাদেরকে শ্রেণী ব্যক্তি কীভাবে দেখায় সেটা দেখিয়েছি, তৃতীয়ত এসে কীভাবে পরিসর এবং শ্রেণী ব্যক্তি ব্যবহার করে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় তাও তোমাদের বের করে দেখিয়েছি। এবার চলো একদম সর্বশেষ ধাপটি আমরা দেখি, অর্থাৎ সারণী গঠন করা। তাহলে দেখো, এই হলো আমাদের সংখ্যাগুলো। আর আমি আগে সারণীতে সবগুলো এঁকে নিলাম। দেখো, যেহেতু আমার 7টা শ্রেণী, কয়টা শ্রেণী হবে? 7টা। দেখো এখানে আমি ঘর করেছি কয়টা? 1 2 3 4 5 6 7টা। আর উপরে এবং নিচে 2টা ঘর বেশি করবে। নিচে হলো মোটের ঘর আর উপরে হলো টাইটেলের ঘর। তাহলে আমি দেখো, আমি ঘরগুলো কিন্তু আঁকলাম। তাহলে এখন আমাদের এখান থেকে শুরু হয়েছিল কত থেকে মনে আছে?
সবচেয়ে ছোট সংখ্যা হলো মনে হয় 42। তা 42 লিখে আমরা 5টা সংখ্যা হিসাব করবা, তাহলে 42, 43, 44, 45, তাহলে হবে কত? 42 থেকে 46, দেখো 5টা সংখ্যা, 42 থেকে 46 5টা সংখ্যা। তাহলে পরে হবে 47 থেকে 51, পরে হবে 52 থেকে 56, পরেরটা হবে 57 থেকে 61, পরেরটা হবে 62 থেকে 66, তারপরেরটা হবে 67 থেকে 71, এবং সর্বশেষে হবে 71 পর কত? 72 থেকে কত হবে? 72 আর 4 76 হবে। অর্থাৎ শ্রেণীব্যাপ্তি যা তার চেয়ে 1 কম যোগ করবে, তাহলে কিন্তু তোমরা বের করতে পারবে। তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই সংখ্যাগুলোকে এই সারণীর ভিতরে লিখব। তাহলে দেখো সবাই আগে কত সংখ্যা আছে এখানে? এখানে আছে 45। তাহলে তুমি 45 একটা দাগ দিবা। দেখো এই যে 45 একটা দাগ দিলাম আমি। তাহলে এই দাগটা দেখবা এখানে 45 কোথায় আছে, প্রথম শ্রেণীতে না দ্বিতীয় শ্রেণীতে, কোন ঘরে 45 আছে? দেখো প্রথম শ্রেণীতে 45 আছে, তাহলে আমরা এই ঘরে একটা ট্যালি দেবো, ট্যালি ঘরে একটা দাগ দিব, অর্থাৎ এখানে যখন দাগ দিবে সেই দাগটা এখানে দিয়ে দিবে। আচ্ছা এবারে দেখো দ্বিতীয় সংখ্যা কত আছে? 47, 47 দেখো দ্বিতীয় ঘরে 47 আছে, তাহলে আমরা এখানে লিখবো, এখানে একটা দাগ দিব। এই 3 নম্বর ঘরে দেখো আছে এখানে কত? 60 আছে, তো 60-এ দাগ দিবা। এখানে 60 কোথায় আছে দেখো তো? এই ঘরে নাই, দেখো এই ঘরে 60 আছে। এই যে 57 থেকে 61, এই ঘরে কিন্তু 60 আছে, তাহলে এখানে আমরা দাগ দিব একটা। এরপরে কত আছে? 61 কোন ঘরে দাগ দিব বলো তো? এই যে দেখো এই ঘরে, এই যে 57 থেকে 61 এই ঘরে। তারপর আছে 58 কোন ঘরে হবে? তোমরা একটু আমাকে বলো তো দেখি যে 58 কোন ঘরে হবে? না এটা কি দেখ একটু কাটতে গেছে না? এটা না ওটা না, মানে উপরে নিশ্চয় হবে। ঠিক আছে মোবাইলে দেখো 58 কোন ঘরে হবে? মিথি যুক্ত হয়েছে এইমাত্র, নাজমুস সাকিবা, আফরিনা তনি, অনেক স্টুডেন্ট অনেক লেটে যুক্ত হচ্ছে, কিন্তু আবার অনেকে চলে যাচ্ছ, তোমরা কিন্তু কমপ্লিট করো। হ্যাঁ এই যে শাকিলা সবাই আগে উত্তর দিয়েছে 57 থেকে 61 করে আছে, তাই না? থ্যাংক ইউ শাকিলা, ধন্যবাদ শাকিলাকে যে ও পেরেছে, ও এই ঘরে হবে। তারপর 59 কোন ঘরে হবে? 59 দেখো এই ঘরে হবে, যেই তাও এই ঘরে 4 নম্বর ঘরে, 1 2 3 4 নম্বর ঘরে। 52 1 2 3 নম্বর ঘরে দেখো 52। 51 কোন ঘরে হবে? 51 হবে দ্বিতীয় ঘরে, দেখো এই যে দাগ দিলাম। তারপরে 73 হবে দেখো কোন ঘরে? এই যে একদম শেষের ঘরে, 72 থেকে 76-এর ভিতরে 73 হবে, তাহলে এখানে দাগ দিবা, সেই দাগটা আবার ট্যালির করে দিবা। এরপরে 57 দেখো, 57-তে দাগ দাও। এখানে কোথায় 57 আছে খুঁজো, এই যে 57 দেখো এই ঘরে। তো এইখানে কিন্তু 4টা হয়ে গেছে অলরেডি। তো 4টা হয়ে গেলে ধন্যবাদ। 57 দেখো এই ঘরে 4টা দাগ হয়ে গেছে। আমি কিন্তু এখানে আরেকটা দাগ দেবো না, মানে 5 নাম্বার দাগ দেবো না, আমরা এখান থেকে তির্যকভাবে আরেকটা টেলি দেবো, অর্থাৎ এইভাবে। এই যে কমপ্লিট, 5টা হয়ে গেল। এবারে আছে আমার 71-এর মা জননী, কোথায় আছে দেখো তো? 71-এর মা জননী খুঁজো। 1 2 3 4 5, এই যে 6 নম্বর ঘরে আছে দেখো, 6 নম্বর ঘরে আছে 71-এর মা জননী। হ্যাঁ এই যে লিখলাম। তারপরে আছে 64 কোন ঘরে লিখবা? খুঁজো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর কোন ঘরে লিখবা? দেখো 64 আছে আমাদের এই ঘরে, যে ঘরে এখনো একটা সংখ্যাও আসেনি। 1 2 3 4 5 নম্বর ঘরে আসবে, দাগ দিলাম আমি। তাহলে 64 দাগ দিলাম, এখানে দাগ দিলাম। এভাবে সবগুলো করলেই তোমরা মনে হয় বুঝতে পারবে, এটা তেমন কঠিন মনে হয়নি আমার কাছে। 49-এ দাগ দাও। দেখো তো 49 কোন ঘরে? এই যে 2 নম্বর ঘরে। 58 এই যে 58, তাহলে 58 হবে এই যে 57 থেকে 61 এই ঘরে। তারপরে 60 দেখো 60 কোন ঘরে আছে? এই 60 দাগ দিলাম। দেখো তো 60 কোন ঘরে আছে? এই যে এই ঘরে, 57 থেকে 61 এই ঘরে 60 আছে, দাগ দিলাম। তারপর 58, আবার একটা 58 আসলো, 58 সরাসরি দেখতে পাচ্ছি, তাহলে 58 কোন ঘরে দিবা? এই যে এইখানে আবারও 1 2 3 4 নম্বর ঘরে 58 দিবা। তারপরে কি 60 হলো, তাও এই ঘরে। দেখো এই ঘরে এত বেশি কেন পড়ছে? এই 60, এই যে 60। তারপরে 54, তা 54 দাগ দাও। 54 এখানে দেখো 54 কোথায় দেবো? এই যে আমরা 1 2 3 নম্বর ঘরে 54 দেবো। তারপর আছে 73, তা 73 দাগ দিলাম। দেখো এই যে আগে দাগ দিবে তোমরা, তারপরে এইখানে ট্যালি দিবে।
তা 73 কোথায়? এই যে একদম শেষে করে 73, খেয়াল করো। এরপরে কি আছে? 64, 64 কোণ করে দিবা? 1 2 3 4 5, 5 নাম্বার করে দিব। ওয়েল ডান। এরপরে 55 কোণ করে দেবো, তোমরা বলবা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী না তৃতীয় শ্রেণী, কোন শ্রেণী এটা বললে হবে। 55টা একটু বলো দেখি, তাহলে বুঝতে পারবো যে তোমরা দুই ক্লাসে আসো। ও আরিফ হাবিব উত্তর দিচ্ছে এখন 5 নং ঘরে। থ্যাংক ইউ প্রত্যাশা বিশ্বাস, ওয়েল ডান, তোমাকেও ধন্যবাদ, তুমিও পেরেছো। তারপরে অনেক শিক্ষার্থী উত্তর দিচ্ছে সঠিক উত্তর, ধন্যবাদ। 3rd ঘরে, থ্যাংক ইউ শাকিলা, সবার আগে উত্তর দিয়েছে 3 নাম্বার ঘরে পড়বে 55। ওয়েল ডান শাকিলা, তুমি অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো, তোমাকে ধন্যবাদ জানাই। তাহলে দাও 55 এই 3 নাম্বার ঘরে বসবে। তারপর 64, দেখো 64 কিন্তু এই যে এই ঘরেই দাগ দিলাম, 1 2 3 4 5 নাম্বার ঘরে। তারপর আছে 54, 54তে দাগ দিলাম, এই যে দেখো তো আমাদের 54, 52 থেকে 56 এই ঘরে 54 আছে, দাগ দাও। তারপর আছে 63, 63 কোন ঘরে আছে? এই যে দেখো এই ঘরে 63 আছে, 62 থেকে 66 এই ঘরে কিন্তু আমাদের 63 আছে, তো এখানে দাগ দিলাম, এই দাগ দিলাম। তারপর আছে 48 মানে 48, তাহলে 48 একেবারে দ্বিতীয় ঘরে আছে, এই যে 47 থেকে 51 এই ঘরে 48 আছে, তাহলে 48-এ দাগ দাও, এখানেও দাগ দেব। তারপর আছে 47, 47-এ দাগ দাও, এই ঘরে 47 আছে। এইবার আমাদের 30 দাগ দিতে হবে, 13 দাগ গেল, প্রায় শেষ, আর মাত্র 4টা আছে। দেখো 68 কোন করে দিবে? 68, এই যে 68, এই যে এই ঘরে 68 দিবে। এই তারপরে 52, এই যে 52 দেখো, এই যে এই ঘরে দেখো 4টা হয়ে গেছে আগেই, তাহলে এই যে 52 দিলাম। তারপর আছে 56, 56 কোথায় আছে? এই যে দেখো এই ঘরে 56 আছে, তাহলে 8টা দাগ দাও। এই সর্বশেষে আছে আমাদের 42, এবং 42 হবে প্রথম ঘরে, মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। 42কে কেটে ফেলো, এখানে 42 দাগ দাও। তাহলে দেখো অলরেডি সবগুলো সংখ্যা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমাদের এই যে সারণীতে কিভাবে তৈরি করেছি আমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো ট্যালি হলো 2, তো গণসংখ্যা 2। তারপর দেখো এখানে গণসংখ্যা কত হবে? 5টা ট্যালি আছে, 5 হবে। এইখানে হবে 3 নম্বরে 5 আর এই 1 6, দেখো এখানে 5 আর এই 4, এখানে 5টা আর এই 4টা 9টা হবে। তারপর দেখো এখানে 1 2 3 4, এখানে 4 হবে। এখানে 67 থেকে 71 2টা আছে, 2 হবে। এখানে 72 থেকে 76 এখানেও 2 হবে। কি বুঝতে পারলে তো কীভাবে আমরা সারণীটা তৈরি করলাম? শোনো, ক্লাস 7 থেকে 10ম সব শ্রেণীতে কিন্তু এই কাজটা আছে। আমরা কিন্তু অনেক স্টুডেন্টরা কই স্যার ভুলে গিয়েছি। আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখলে সবাই মনে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমরা বাসায় বসে পরীক্ষা দিচ্ছ। আমাদের এই অনলাইন ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, আশা করি তোমরা পরীক্ষাগুলো আরও ভালোভাবে দিতে পারবে। আর আমরা পরবর্তী ক্লাসে যেভাবে উঠি না কেন, কে কতটুকু শিখতে পেরেছে সেইটা কিন্তু বড় বিষয়। অর্থাৎ না পড়ে না পরীক্ষা দিয়ে তুমি যদি পরবর্তী শ্রেণীতে উঠো, ক্ষতিটা কিন্তু তোমারই হবে। সুতরাং তোমরা বাসায় একটু লেখাপড়া করার চেষ্টা করো, অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো। আমাদের আগামী তোমাদের যে বাসায় বসে আমরা যে মূল্যায়ন পরীক্ষাগুলো নিচ্ছি, বিশেষ পরীক্ষা, তোমরা জানো যে হাই স্কুলে 10 থেকে 11 তারিখ আমরা খাতা দিব। তোমরা বাসায় সুস্থ নিরাপদে পরীক্ষা দিবে। এবং আমাদের এই পরীক্ষা কার্যক্রম অলরেডি চলতেছে। আমি যে রুমে বসে পরীক্ষা নিচ্ছি, এখানেও আমার পরীক্ষার দায়িত্বে যারা আছেন তারা কাজ করতেছেন নিরলসভাবে তোমাদের জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রভাতী শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মীর সোলেমান স্যার আছেন, এবং মীর সোহেব আলী স্যার আছেন দিবা শাখার দায়িত্বপ্রাপ্ত আফসার আলী স্যার এবং সাইবুল বিশ্বাস স্যার, পরীক্ষা নিয়ন্ত্রক আছে মুজাহিদ স্যার, এবং সবাইকে দেখাশোনা করতেছেন আমাদের সবার মাথার মুকুট হিসেবে যিনি আছেন আমাদের প্রিন্সিপাল স্যার অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার। আমাদের এই প্রচেষ্টাটা তখনই সার্থক হবে যখন তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী একটু বাসায় লেখাপড়াটা চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা তাহলে নেক্সট যে একটা এপিসোড আছে, অর্থাৎ তোমাদের কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্য ছিল আজকে যে কীভাবে সারণীটা তৈরি করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখালাম। এখন দেখাবো কীভাবে সারণী থেকে ক্রমযোজিত সারণী তৈরি করতে হয়। আমি তোমাদের একটু দেখাচ্ছি।
তাহলে এখানে টোটালি লাস্টে মোট লিখে দেবে, টোটাল যোগ করে দিবে, সবগুলো যোগ করে দেখবা 30 হবে। এবং আমাদের এখানে কিন্তু সব মোট 30টা সংখ্যায় কিন্তু আছে। ওয়েল, তাহলে এখন আমরা দেখব, একটু খেয়াল করো ক্রমযোজিত সারণী কী। ক্রমযোজিত সারণী কী? অনেক সময় পরীক্ষায় আসবে যে ক্রমযোজিত সারণী তৈরি করো, কিভাবে করবা। আমার আজকের একেবারে শেষ লার্নিং এটা, ক্রমযোজিত সারণী কীভাবে তৈরি করবো। ক্লাস 7 8 আসবে না, কিন্তু 8 9 10 3 ক্লাসেই কিন্তু এটা আসে পরীক্ষায়, যে একটা সারণীকে ক্রমযোজিত সারণী তৈরি করো। আমি আবার বলছি, ক্রমযোজিত সারণী। ক্রম শব্দের অর্থ ক্রমান্বয়ে, যোজিত মানে যোগ করে, ক্রমান্বয়ে যোগ করে যে গণসংখ্যাটা পাবো সেইটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা একটু দেখি তো কীভাবে এটা করতে হয়। প্রথমে এই দুটো জিনিস তো থাকবেই, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। এখানে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। তো এটা কীভাবে হবে একটু খেয়াল করো তো। প্রথমে 2 আছে, 2 নেমে যাবে, এই 2টা এখানে চলে আসবে, অর্থাৎ প্রথমে কোনো সমস্যা নেই, এই 2 লিখে দিলাম। এবার কি হবে বলো তো, এই 5 এবং এই 2 যোগ করতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কে কীভাবে করেছো, মনে না থাকলে এখন আবার দেখলে মনে পড়বে সবার। তাহলে 2 এবং 5 যোগ করে দাও। দেখো 2 এবং 5 যোগ করলে হবে 7। তোমরা কিন্তু এটা না লিখলে হবে, ডাইরেক্ট 7 লিখলেও হবে, বোঝানোর সুবিধার্থে আমি 5 যোগ 2 বা 7 লিখেছি। এরপরেরটা কি হবে, তাহলে এবার হবে কি দেখো, এই 6-এর সাথে এই 7 আবার যোগ হবে। দেখো এই যে এই 6 এবং এই 7, এই 6 এবং 7 যোগ করলে হবে 13। পরবর্তীতে তাহলে কী হবে, এই 9 এবং এই 13 যোগ হবে। দেখো এই যে 13 এবং 9 যোগ হলো 22। তাহলে পরবর্তীতে কী হবে, এই 4-এর সাথে এই 22 যোগ করতে হবে। তাহলে লিখবা 22 যোগ 4 মানে কত, 26। যোগটা কিন্তু না করে দেখালেও হবে, আমি এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি শুধু, তোমরা সরাসরি যোগফলটা লিখলেও হবে। এই ঘরে কথা হবে, একটু বলবে আমাকে, দেখি কে কে আমাকে উত্তর দেয়। অর্থাৎ 1 2 3 4 5 6 নম্বরে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে একটু বলো। 6 নম্বরে আমি একটু জানতে চাই, আমার সাথে যারা যুক্ত হয়েছে অনেক কিছু স্টুডেন্ট আছে দেখছি, তোমরা একটু উত্তর দাও তো যে 6 নাম্বার শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে। ওয়েল ডান। 6 নম্বর শ্রেণীতে, এই করে 6 নম্বর শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে, আমাকে একটু উত্তর দাও। ওয়াও, তানজিল ইকবাল সবাই এক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ তানজিম ইকবাল, 28 উত্তর বলেছো, ওয়েল ডান। প্রত্যাশা 13 বলছো, 13 কোনটা বলছো, এখনও মনে আগে আছো তুমি। মোহাম্মদ অনিম, ভেরি মেরিটোরিয়াস স্টুডেন্ট এবং নিয়মিত অনলাইন ক্লাস দেখে আমাদের অনিম, তুমিও সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। প্রত্যাশা বিশ্বাস, তুমিও সঠিক উত্তর দাওনি মনে হয় না, 22, তুমি আগেরটা বলেছো মনে হয়। এইবার ঠিক আছে, প্রত্যাশার উত্তর 28 হবে। মিথি, আমাদের অত্যন্ত নিয়মিত ছাত্রী মিথি বলছে 28 হবে। প্রত্যাশা এবার 30 লাস্টেরটা বলে দিয়েছো। আরিফ হাবিবও বলছে 28 হবে, ওয়েল ডান আরিফ, থ্যাংক ইউ। যারা আমার সাথে যুক্ত হয়েছে তোমরা কিন্তু সবাই পার্টিসিপেশন করেছো, এটাই কিন্তু আমাদের ক্লাসের আজকে সার্থকতা এটুকুই, যে তোমরা ক্লাসটা যারা দেখেছো তারা অন্ততপক্ষে কিছুটা শিখতে পেরেছো এবং আমাদের ক্লাসটা নেওয়া সার্থক হয়েছে। তাহলে আমরা এখন কিন্তু এখানে লিখবো 28, এখানে 28 লিখবো, আর এখানে লিখবো 2 এবং 28 যোগ করলে 30। দেখো মজার বিষয় হলো এই সবার শেষে যা হবে এই টোটাল গণসংখ্যা কিন্তু তাই হবে। তাহলে কীভাবে যে ক্রমযোজিত সারণী তৈরি করতে হয় সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়েছি ক্লাস শুরুতে। তাহলে কি কি শিখলাম আজকে দেখো, পরিসর কীভাবে বের করতে হয়, অর্থাৎ একটা সারণী তৈরি করার 4টা ধাপই আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি, এবং সর্বশেষে ক্রমযোজিত সারণী বা ক্রমযোজিত গণসংখ্যা সারণী কেমনে তৈরি করতে হয় তাও তোমাদের দেখিয়েছি। তাহলে চলো আজকে যা আমি পড়িয়েছি তোমাদের তার আলোকে মাত্র 3টি প্রশ্ন তোমাদের আমি নেব মূল্যায়ন হিসাবে। এই 3টা কোশ্চেনের সঠিক উত্তর তোমরা কারা কারা দিতে পারো আমি একটু দেখতে চাই। চলো একটু দেখে আসি। প্রশ্ন নাম্বার 1, এটা অনেক ইজি, কিন্তু এটা অনেকবার আলোচনা করেছি, তোমরা শুরুতে অনেকে ভুল উত্তর দিয়েছিল, দেখি এবার কয়জন সঠিক উত্তর দিতে পারো। গণসংখ্যা নির্ভরশীল সারণী তৈরি করার ধাপ কয়টি? ওকে, তোমরা যারা যুক্ত আছো তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো।
হ্যাঁ, অনেক শিক্ষার্থী আছে। আমি একটু 1 মিনিট সময় নেব এটার জন্য। আমার প্রশ্ন মাত্র 3টা, কিন্তু বেশি না, তাই একটু সময় নিলাম। দেখি 3টে প্রশ্নের সঠিক উত্তর কারা কারা দেয়। সবাই আগে উত্তর দিয়েছে শাকিলা, তানজিম, ইকবাল, 2 জন উত্তর দিল। আর কে কে আছো? দাও উত্তর দাও। 3 জন। 3 নম্বরে কে উত্তর দেয় দেখি তো? 1-এর সি বলছে মোহাম্মদ অনিম। হ্যাঁ, সিতে 4টি আছে। তারপরে 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 আর কোনো উত্তর দেখছি না। তোমরা যারা আছো যে উত্তর দেওয়ার চেষ্টা করো, আমার মনে হয় সবাই পারবে। গ হবে, হ্যাঁ 4টি বা গ। আসলে এটা অনেক সহজ প্রশ্ন মনে হয়, তোমরা সবাই পারবে। সঠিক উত্তর তোমাদের রাইট হয়েছে না? না, রাইট উত্তর সঠিক হয়েছে। যাই হোক, তাহলে গ সঠিক উত্তর। যারা বলেছো তোমাদের সবাইকে অভিনন্দন জানাই। এবারে এইমাত্র মিথি উত্তর দিয়েছে, রুদ্র উত্তর দিয়েছে এইমাত্র, হাবিব অনেক লেট উত্তর দিয়েছে, হয়তো বা তুমি মনে হয় একটু দেরিতে দেখতে পেয়েছো। প্রত্যাশাও এবার এইমাত্র গ উত্তর দিয়েছে। ইসলাম মুস্কান যুক্ত হয়েছে, ও গ উত্তর দিয়েছে। প্রত্যাশা বিশ্বাসও গ উত্তর দিয়েছে। ওয়েল ডান। আমার কোশ্চেন আছে 2 নাম্বার এখন শুধু, আর 3 নম্বর 2টা কোশ্চেন ধরবো মাত্র। আসলে 2 নাম্বার কোশ্চেন নিয়ে আসি। এটা কিন্তু একটু অত সহজ না, হ্যাঁ বলে দিলাম, কিন্তু এটা হিসাব করতে হবে। এটা তোমরা একটু হিসাব করে আমাকে বলো। একটা উপত্যের পরিসর দেওয়া হচ্ছে 47, খেয়াল করো। এবারে কিন্তু একটু পেঁচিয়ে দিয়েছি, পরিসর দিয়েছি 47, আর সবচেয়ে বড় সংখ্যা দিয়েছি 80। আমি জানতে চেয়েছি সবচেয়ে ছোট সংখ্যা তাহলে কত। দেখো তো একটু চেষ্টা করে পারো কি না। আমি কিন্তু অপশন দিচ্ছি না, দেখবো যে অপশন ছাড়া কে কে পারো। অপশন দেবো 1 মিনিট পর, আর তার 1 মিনিট পর আমি তোমাদের উত্তর বলে দেবো। দেখি এবার কিন্তু অপশন নেই। আমার সাথে যে শিক্ষার্থীরা আছো, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি কে কে পারো। আমি কিন্তু তোমাদের বোর্ডে প্রচলন করিয়ে দেবো বিষয়টা। আবার বলে দিচ্ছি প্রশ্নটা কি। একটা উপত্যকার পরিসর 47, সর্বোচ্চ সংখ্যা 80, আর সর্বনিম্ন সংখ্যা তাহলে কত? তোমরা করো, আমি তোমাদের সাথে আসি। আপাতত একটু ক্যামেরার বাইরে যাচ্ছি। ভাই কি করো তুমি? বোর্ড কি দেখা যায়? বোর্ড তো দেখা যায় না, এটা করো মতো। কে কে উত্তর দিয়েছো দেখি তো? 28 বলছে একটা ছাত্র, নাম তার তানজিম ইকবাল। তারপরে আর তো কোনো শিক্ষার্থীরা মনে করতেছে, মানে আমি বুঝতে পারতেছি যে তোমরা করতেছো। করো করো করো, দেখি কে উত্তর দিতে পারো। একজন উত্তর দিচ্ছে 28। এইটা পারা এত সহজ নয় কিন্তু। ওরে বাবারে, আরিফ হাবিব বলছে 32। দেখি আরিফ সাহেব হয় কিনা আপনারটা, আমরা ওয়েট করতেছি, দেখি আর কোনো উত্তর আসে কিনা। ওরে বাবারে, প্রত্যাশা বলতেছে 73। দেখি এক একটা উত্তর ভালোই লাগছে, এক একটা উত্তর পাচ্ছি। জামিল হোসাইন ক্লাস 9-এর একটা রেগুলার ছাত্র, ও উত্তর দিয়েছে 32। প্রত্যাশা বলছে 73। কি বলো, তোমাদের সঠিক উত্তর হয়েছে? শাকিলা 34 বলছে। আল্লাহ, তাহলে অপশন ছাড়া তোমরা যে কয়জন উত্তর দিয়েছো, খুশি হয়েছি আমি যে অপশন ছাড়া তোমরা চেষ্টা করেছো। অপশন ছাড়া চেষ্টা করেছে। আচ্ছা অপশন দেই এবার, কি বলেন কন্ট্রোলার সাহেব? অপশন দেব? দিলাম অপশন। এবার তো তোমরা আন্দাজে মারবা, খালি আন্দাজ আপনা আপনা। অপশনে দেখা যাচ্ছে আছে 74, 33, 35, 34। আল্লাহ, যারা 32 দিছো তোমরা কি ফেল করছো নাকি? 32 তো হয়নি, 32 তো অপশনেই নাই আমার। অনিম বলছে 32। 32 অপশনে দেয়নি, আমি অপশনেই দেয়নি। এটা কীভাবে বললা? এ অনিম এবার ডি বলছে, মানে 34। 34। শাকিলা এবার 34 বলছে। ওয়েল ফাইন। তারপরে আর কে? হীরা আহমেদ সাকিব মাত্র যুক্ত হয়েছে আমার সাথে। কোন ক্লাসে পড়ো বাবা? তো পুরুষ না মহিলা তাই তো বোঝা যাচ্ছে না। হীরা আহমেদ সাকিব, নাম শুনে বোঝা যায় না। সাকিব যেহেতু আছে মনে হয় আমাদের ছেলেই হবে।
তবে আমার নবম শ্রেণীতে কিন্তু একটা স্টুডেন্ট আছে, না অষ্টম শ্রেণীতে, হীরা, নাজমা আপার ক্লাসে মনে হয়, হীরা 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 হ্যাঁ। যাই হোক, এখন তোমরা উত্তর দিচ্ছ 34। তোমাদের উত্তর কিন্তু এইবার যথাযথভাবে সঠিক হয়েছে। উত্তর 34ই হবে। যদি বলো স্যার করিয়ে দেন, আমি করাই দিতে পারবো, দিব করাইয়ে। একটু আমি তাহলে একটু বোর্ডে যাই, তোমরা একটু বোর্ডে থাকো, অল্প অল্প দাও, যারা ভুল দুধ অল্প অল্প হ্যাঁ একটু গুলো। হ্যাঁ দেখো, ওকে, থ্যাংক ইউ। তাহলে কীভাবে যে 34 হলো, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কীভাবে এটা হলো, আমরা পারলাম না। আবার অপশন দেখে দেখে অনেকে পারতেছি এখন গণহারে। এইসব নকলবাজি বন্ধ করো, বুঝছো? এই তো দেখো। হ্যাঁ, তাহলে আমরা জানি যে পরিসরের সূত্র কি, একটু খেয়াল করো। পরিসরের সূত্র হলো সবচেয়ে বড় সংখ্যা মানে সর্বোচ্চ, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, এই যোগ 1, এ হলো পরিসরের সূত্র। এখন আমরা তাহলে মান বসিয়ে দিই। আমার দরকার হলো এখান থেকে দেখো 3টা জিনিস আছে, একটা হলো পরিসর, একটা হলো সর্বোচ্চ, একটা সর্বনিম্ন। 3টার ভিতরে দেখো আমি 2টা মান দিয়ে দিয়েছি। তাহলে পরিসর হলো 47 দিয়ে দিলাম, দেখো এই সমান সমান সর্বোচ্চ সংখ্যাও আমি দিয়ে দিয়েছি, দেখো এই যে কত 80, এই যে 80 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কিন্তু আমি দেইনি, তাহলে এটা রেখে দাও, দেইনি, এই রেখে দিলাম। দেখো যোগ আছে 1, এই 1। এখন আমার যেহেতু সর্বনিম্নটা বের করতে হবে, তোমরা ইচ্ছে করে ব্র্যাকেটটা তুলে দিতে পারো, দেখো এখন এই, তাহলে এখন কি হবে 47 সমান সমান এই 80 আর এই 1 যদি যোগ করে দেই হবে 81 বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। খেয়াল করো, আমার দরকার সর্বনিম্ন সংখ্যা, তাহলে আমি এইটা ডানে আছে, আমি বামে নিয়ে আসবো। তো ডানে আছে মাইনাস, এই বামে আসলে প্লাস হয়ে যাবে, হবে সর্বনিম্ন। আর এই 47কে একটা লাথি মারি এপাশে পাঠাই দিবা, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 81 বিয়োগ 47 এই। এখন একটু বিয়োগ করো, বিগি বিগি করে দাও। 7 আছে কত হলে 11 হবে, 4 হাত থাকে 1, 5 হাত, এই দেখো কত সুন্দর 34 বেরিয়েছে। তোমরা তাহলে উল্টো পাল্টা উত্তর দিয়েছো। আমি তোমাদের কিন্তু একদম বোর্ডে দেখিয়ে দিলাম, সাথে সাথে অডিওতেও বলেছি, যারা বোর্ডে না দেখো আশা করি বুঝতে পারবা। আমাদের তাইলে কিন্তু সঠিক উত্তর 34 হবে। অনেক স্টুডেন্ট উত্তর দিয়েছো, যারা উত্তর দিয়েছো সবাইকে ধন্যবাদ জানাই। আজকের সর্বশেষ প্রশ্ন 3 নাম্বার কোয়েশ্চেন, পরিসর 32, শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? অনেক সহজ, অন্ততপক্ষে আমি বলতে পারি 2-এর চেয়ে সহজ। এটা 3 নাম্বার হবে, এটা কিন্তু 2 নাম্বার ভুল হয়েছে, 3 নাম্বার হবে। তবে উত্তর দাও, এটা অপশন লাগবে না আমার মনে হয়, অপশন লাগবে না, উত্তর দাও। দাও কে কে উত্তর দেবা? 3-এর সঠিক উত্তর দাও। ভুল হইল, কিছুই হইল হইল না, কি বুঝলা? এদের প্রত্যাশা বিশ্বাস তুমি কি বুঝালা? ভুল হইল, কিছু হইল না। যাই হোক, শিখতে পেরেছো, এটা অনেক কিছু আমি তোমাদের করিয়ে দিয়েছি অঙ্কটা যে কিভাবে হবে। এখন তোমরা আশা করি বুঝছো। এখন শাকিলা সবাই আগে উত্তর দিয়েছে। শাকিলা আজকে একদম A to Z পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেছে, তাই সে উত্তর সঠিক পেয়ে পারতেছে, এটাও পারছে বোধ হয়। 7 হবে, সব উত্তর স্টুডেন্টরা 7 বলতেছে, ওয়েল ডান। তাহলে গ নাম্বার সঠিক উত্তর মনে হয় 7ই হবে, যেহেতু সবাই 7 বলতেছে অপশন ছাড়াই। দেখো আমি অপশন দিলাম, 7 নাম্বার আছে ঘতে, এই যে দেখো ঘ নাম্বার সঠিক হয়েছে উত্তর। আশা করি আজকের এই 3টা কোশ্চেনের সঠিক উত্তর 2টা ভালো পেরেছো সবাই, কিন্তু 2 নম্বরে অনেক স্টুডেন্ট একটু ভুল করেছো। তবে তোমাদের আমি সেটা শিখিয়ে দিয়েছি। আগামী ক্লাসে স্টুডেন্ট একটু দেখো, বাড়ির কাজ আছে তোমাদের জন্য একটা, আমি আজকে যা করিয়েছি তার উপরেই বাড়ির কাজটা দিলাম, তোমরা একটু উঠিয়ে নাও, বাড়ির কাজটা করো। তথ্যপত্র আমি ধারাবাহিকভাবে ক্লাস নেব, 6ষ্ঠ থেকে বা 7ম থেকে একদম 10ম শ্রেণীর সিলেবাসে যা যা আছে আমি প্রতিদিন একটু করে ক্লাসে তোমাদের তথ্যপত্র উপত্য আমি শেখাবো। যদি আমার নির্ধারিত রুটিনে না হয়, তোমাদের আমি এক্সট্রা টাইম দিয়ে আবার ক্লাস নিয়ে আশা করি তথ্যপত্র A to Z তোমাদের আমি শেখাতে পারবো। আজকে মাত্র শুরু করলাম, এই ধারাবাহিকতা আশা করি অব্যাহত থাকবে। আগামী ক্লাসে তাও সবাই আমার যুক্ত হবে তথ্যপত্র নিয়ে মজার পরবর্তী টপিক্সটা দেখার জন্য।
তাহলে আজকে যা করিয়েছি তার উপরে একটি অত্যন্ত মজাদার বাড়ির কাজ দিয়েছি। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ির কাজটা করতে পারবে, কারণ অনেক সহজ বাড়ির কাজটা। একটু দেখে নাও। তার প্রিয় বন্ধুরা, আজকে আর নয়, দেখা হবে আগামী ক্লাসে। তোমরা বাসায় সবাই লেখাপড়া করবো, ক্লাসগুলো নিয়মিত দেখো, কারণ আমরা শিক্ষকরা আমাদের যে কষ্ট করে তোমাদের জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে, অর্থাৎ শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার চেয়ে এই ক্যামেরার সামনে লাইভ ক্লাস নেওয়া কিন্তু অনেক গুণে কঠিন। তোমরা হয়তো বুঝতে পারতেছো না যে আমরা তো বাসায় বসে শুয়ে শুয়ে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ক্লাসগুলো দেখতেছি, কিন্তু এগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য যে পরিমাণ কষ্ট করতে হয় শিক্ষকদের, সেটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না। তোমরা একটু বাসায় প্রতিটা ক্লাস আমাদের রুটিন মাফিক হচ্ছে, তোমরা দেখবে এবং প্রতি ক্লাস থেকে কিছু শেখার চেষ্টা করবে, এই কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।